আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে পড়া মনে রাখতে দুনিয়ার সবচেয়ে সেরা কৌশল। তা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আপনাদের প্রায় একটি কথা বলি, আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়টিতে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত একটি প্রশ্ন বা একটি তথ্যের উপর ভিত্তি করে আলোচনায় এসে থাকি। তা আজকের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে প্রায় ৮০% শিক্ষার্থী রয়েছেন যারা প্রচুর পড়েও তাদের পড়া মনে থাকে না, পরীক্ষার হলে গেলে পড়া ভুলে যায় বা সার্বিকভাবে কোনোভাবেই পড়া মনে রাখতে পারে না। তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার ধ্যান ধারণা চিন্তা চেতনা সবকিছু পাল্টে দেবে এবং আপনার স্মরণ শক্তি বা মনে রাখতে বেশ সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন কথা লেন্দি করছি না, এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ধারাবাহিক ৪টি কৌশল রয়েছে। এর ভিতরে একটা হচ্ছে গোছানো পদ্ধতি, জড়করণ, ভাঙন, অল্পকরণ, 2T প্রসেস আর 2-1 পলিসি আছে, একটা সিস্টেমেটিক রিভিশন আছে। আমি বুঝিয়ে দিলেই আপনারা আশা করছি বিষয়গুলো বুঝতে পারবেন। তো শুরুতেই একটা কথা বলে নেই, আমরা এমন সময় জব প্রস্তুতি নেই, এই সময়টা কখন জানেন? আমি যে জিনিসটা বুঝি, একজন শিক্ষার্থীর পড়াশোনা মনে থাকে অনার্স শেষ পর্যন্ত, মানে অনার্স পর্যন্ত তার পড়াশোনা ভালো লাগে, অ্যাটেনশন থাকে। অনার্সের পর জীবন এমনভাবে ইউটার্ন করে যেখানে প্রতিনিয়ত জ্যামিতিক হারে আমাদের সমস্যা বাড়তে থাকে। তখন এই জ্যামিতিক হারে সমস্যাগুলো বাড়তে থাকে, বুঝ ব্যবস্থাও বাড়তে থাকে, ফলে পড়াশোনার থেকে একটি কেরিয়ার কিভাবে দ্রুত পাওয়া যায়, সেটা কোম্পানি হোক অন্য হোক, মানে একটা টাকার ধান্দা মাথায় চলে আসে। ফলে ওইভাবে পড়াশোনার অ্যাটেনশন ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। আর সে সময় যদি জবের মতো এত বিশাল দুনিয়াকে নিয়ন্ত্রণ করে একটি চাকরি পেতে হয়, তা আসলে কত পার্সেন্ট শিক্ষার্থীর জন্য আসলেই সম্ভব? তো কাজেই এই জন্য প্রয়োজন হয় পড়াশোনায় ধারাবাহিকতা আনা এবং অ্যাটেনশন আনা এবং পড়া স্মরণ রাখার মতো একটি বিষয়। তো চলুন, এমন কি কার্যাবলীগুলো যদি আপনি মেনে চলেন তাহলে পড়াশোনায় আপনার একটা প্রপার অ্যাটেনশন চলে আসবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবসময় প্রায়োরিটি দিই গোছানো পদ্ধতি। এই গোছানো পদ্ধতি কথাটা বলেছি একটা কারণে, মনে রাখবেন পড়াশোনা মনের না থাকার অন্যতম একটি কারণ হচ্ছে অগোছানো পদ্ধতি। অগোছানো পদ্ধতিতে ব্রেইন কখনো কোনো পড়াশোনাকে যথাযথভাবে গ্রহণ করে না। এখন প্রশ্ন হলো, গোছানো পদ্ধতিটা কি? তো এই গোছানো পদ্ধতির প্রথম হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে জড়করণ, অ্যাকিউমুলেটিং। জড়করণ বলতে আমি বুঝাতে চেয়েছি, মনে করুন জব প্রস্তুতির ক্ষেত্রে অনেকেই দেখা যায় প্রথমেই এক সেট বই ক্রয় করে নেয়। এই এক সেট বই ক্রয় করে নেওয়ার পরে তিনি পড়তে শুরু করেন। মনে রাখবেন, একটা বইয়ের ভিতরে একটা টপিকের যেমন বিস্তারিত থাকে না, আবার অনেক আননেসেসারি বিষয়গুলোও থাকে। ফলে আননেসেসারি বিষয়গুলো বাছাই করে পড়তে যেমন সময়ের একটা ব্যাপার, তারপর টপিকের সব না থাকার কারণেও একটা মানসিক অস্থিরতা থাকে। প্রয়োজনে আপনাকে আরো বই ক্রয় করার প্রয়োজন পড়ে, কিংবা আপনাকে লাইব্রেরিতে গিয়ে পড়তে হয়। তো কাজেই জড়করণ বলতে, যদি সম্ভব হয় আপনি কি করবেন, ছোট ছোট হ্যান্ড নোট করে এক একটা তথ্যের বিস্তারিত আপনার ওই হ্যান্ড নোটের ভিতরে ইনক্লুড করার চেষ্টা করবেন। যখন আপনার একটা স্বয়ংসম্পূর্ণ একটা হ্যান্ড নোট তৈরি হবে একটা টপিকের উপরে, তখন দেখবেন আপনার মানসিক একটা স্বস্তি কাজ করবে যে এটার মধ্যে তো সব তথ্য আছে, সুতরাং পড়লেই হয়ে যাবে। কাজেই এই যে জড়করণ পদ্ধতিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে আপনি যদি 50 টপিক পড়েন, 100 টপিক পড়েন, 150 টপিক পড়েন, অবশ্যই টপিকগুলোকে আপনি একটা হ্যান্ড নোট করে প্রয়োজনীয় তথ্যগুলোকে এক জায়গায় একিউমিলেট করুন বা জড়ো করুন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। দেখবেন স্মরণ শক্তি অটো বেড়ে যাচ্ছে। এরপর দেখুন ভাঙন প্রক্রিয়া। ভাঙন প্রক্রিয়া হচ্ছে জড়করণের পরেই হচ্ছে এই ভাঙন প্রক্রিয়া, ব্রেকেজ। এটা হচ্ছে এমন একটি ব্যাপার, আপনি যখন মনে করুন কোনো তথ্য 1 পেজ 2 পেজ দেখবেন, তখন আপনার মাথায় কাজ করবে না বা আপনি মনে রাখতে পারবেন না, আপনার কাছে পড়া ডিফিকাল্ট মনে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কি করা দরকার? অবশ্যই পড়াকে ভেঙে ভেঙে পড়বেন। এটাকে বলা হয় ভাঙন প্রসেস। ভাঙন প্রসেসটা মনে করুন, আপনার জানেন খাঁটি বাংলা উপসর্গ আছে 21টি। 21টি যদি আমি এক লাইনে রাখি তাহলে আপনাদের কাছে পড়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এই 21টিকে একটা প্রসেসে নিয়ে আসি, দেখুন শর্ট একটা প্রসেস, এভাবে করে আমি যদি মনে করুন 4টি বক্স করলাম বা 7টি বক্স করলাম। কয়টি? 7টি বক্স করলাম। এই 7টি বক্স করার কারণে হলো কি, প্রত্যেকটা বক্সে আপনি 3টি করে উপসর্গ নেন। কিংবা যদি এটা আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো মনে করুন আপনি 3টা বক্স করুন, 3টা বক্সে 7টা করে নিয়ে আসুন। 3 7
21, তাতে দেখবেন আপনার কাছে এই বক্সের মধ্যে কম কম মনে হবে, মস্তিষ্ক খুব দ্রুত গ্রহণ করবে। যদিও এ সংক্রান্ত আমি সিস্টেমেটিক বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসছি কন্টিনিউয়াসলি, আশা করছি চ্যানেলের সাথে থাকবেন। তো যাই হোক, ভাঙন প্রক্রিয়াটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার মানে প্রথমে আপনাকে জড়ো করতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে ভেঙে ভেঙে পড়তে হবে। আচ্ছা, যখন আপনি জড়ো করবেন তখন মানসিক স্বস্তি আসবে, আর যখন ভেঙে ভেঙে পড়বেন তখন মস্তিষ্কে খুব দ্রুত প্রবেশ করবে। এরপর হচ্ছে অল্পকরণ। অল্পকরণ দেখবেন অনেক টিচাররাই, আমি মনে করি যে আমার যেটা মনে হয়, আমার সাথে হয়তো আপনারা একমত হতেও পারেন, না হতে পারেন, তবে 90% একমত হবেন। দেখবেন যারা বিসিএস ক্যাডার আছে, চাকরি পেয়ে গেছে বা হচ্ছে হায়ার লেভেলে জব টপ করে, তারা আপনাকে ভুলভাল রুটিন দিবে। যেমন প্রতিদিন তুমি সব বিষয়ে টাচ করবে। এটা নিঃসন্দেহে একটি বিভ্রান্তিকর একটি পরামর্শ। কারণ হচ্ছে আপনি প্রতিদিন 10টা সাবজেক্ট ধরলেন, 10টা সাবজেক্টের 10টা টপিক জীবনেও শেষ করতে পারবেন না, বরং 10টা টপিক পড়তে গিয়ে সারাদিন যা পড়েছেন সন্ধ্যাবেলা খুব বেশি মনে থাকবে না, আপনার 10%ও মনে থাকবে না। তাহলে আপনার করণীয় কি? এখানে দেখুন, এই যে অল্পকরণ, এই অল্পকরণ হচ্ছে এমন একটি ব্যাপার যে আপনি মনে করুন 100 টপিক পড়বেন চাকরির জন্য, সেক্ষেত্রে আপনি 2টো বা 3টি টপিক আজকে ভালোভাবে পড়ুন, খুব ভালোভাবে করুন। যখন আপনার 2টি বা 3টি টপিক থাকবে, আপনার নিজেই ব্রেন সেট করে নেবে পড়াশোনা অল্প, এবং দেখবেন অল্প করে যখন পড়াশোনা করবেন তখন মস্তিষ্ক আপনাকে গোছানো পরামর্শ দিতে শুরু করবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে অল্প করুন। সেক্ষেত্রে এই 2 টপিক প্রসেসে বা 2:1 একটি পলিসি আছে। এই 2:1 পলিসিটা এত কার্যকরী একটি পলিসি, সেটা আমি কোনো এক সময় আপনাদের সাথে এই ভিডিও চ্যানেলে শেয়ার করব। আপনারা চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে রিড জব এডু, সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেখানে লিখিত স্টেটমেন্টগুলো দেওয়া হয়ে থাকে, যা এই ভিডিওতে বলি। তো যাই হোক, এরপরে আমরা একটা কাজ করি। এখানে দেখুন সিস্টেমেটিক রিভিশন, অর্থাৎ আমি প্রায় একটি কথা বলি, দুটো বাক্য আজকে স্থায়ীভাবে মনে রাখবেন। যদি প্রশ্ন করা হয় গুরুতর ভুল কি, ভুলের পুনরাবৃত্তি, সেটা হচ্ছে গুরুতর ভুল। যদি বলা হয় ভালো পড়া বলতে কি বোঝায়, ভালো পড়া বলতে বারবার পড়াকে বোঝায়। তার মানে হচ্ছে রিভিশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার পড়া ক্রমান্বয়ে মস্তিষ্কে প্রবেশ করতে শুরু করবে। তাহলে এই রিভিশন একটা সিস্টেমেটিক রিভিশন, রিভিশন শব্দটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি কেন সিস্টেমেটিক বলেছি, কারণ রিভিশন অ্যান্ড সিস্টেমেটিক রিভিশনের মধ্যে একটি পার্থক্য রয়েছে। এটার একটা বিস্তারিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে দিব, আশা করছি আপনারা দেখবেন। তো সিস্টেমেটিক রিভিশন বলতে আপনি আজকে যে নতুন 3 টপিক পড়লেন বা 2 টপিক পড়লেন বা 4 টপিক পড়লেন, কিন্তু আগের দিন যা পড়েছেন তা একটা রিভিশন দিয়ে এরপরে নতুন টপিকে আসবেন। আজকের টপিক যদি, মানে নতুন টপিক যদি আগামীকালকে ধরেন, তাহলে প্রিভিয়াস যে 2 দিনের এই পড়াটাকে কি করবেন, আপনি রিভিশনের মধ্যে নিয়ে আসবেন। আপনি কেন কম পড়বেন, কারণ যদি কম পড়েন তাহলে রিভিশন দিতে সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো গোছানো পদ্ধতিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। জড়করণ, আপনি যখন বই থেকে পড়বেন, একটা বই পেজ উল্টাতে উল্টাতে, টপিকে যেতে যেতে, চ্যাপ্টারে যেতে যেতেও বহু সময় নিয়ে নেয়। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বিষয় আছে, সুতরাং বই থেকে পড়া এটা নিঃসন্দেহে একটি বাজে সিদ্ধান্ত, যার কারণে আপনি পড়ছেন, মনে থাকছে না। একটা জিনিস মনে রাখবেন, মস্তিষ্ক যখন গ্রহণ করবে বা বুঝে ফেলবে এখানে অনেক পড়া, তাহলে মস্তিষ্ক সবসময় নেতিবাচক ইঙ্গিত করবে, যে আপনাকে সামনে অগ্রসর হতে অসহায়তা করবে, এবং আপনি চাইলেও স্মরণে রাখতে পারবেন না। আরসি এর মধ্যে যে গুরুত্বপূর্ণ 2:1 পলিসি প্লাস সিস্টেমেটিক রিভিশন নিয়ে অনেক চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আরসি নতুন সময় নতুন নতুন ভিডিও নিয়ে, যদি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, আশা করছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন মানুষের মাঝে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আশা করছি আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।